মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরোধ ঘোষণা করলাম। এই দেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছেন। জয় বাংলা। শেখ হাসিনা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল, কিন্তু ইউনূস আসলো কিভাবে? তার কোনো জনগণের ম্যান্ডেটও নেই, সাংবিধানিক কোনো ভিত্তি নাই, তারপর সে ক্ষমতা আছে। বাংলাদেশ আবারও অস্থিরতার কেন্দ্রে। রাজনীতির আকাশে ঘনিয়ে এসেছে নতুন ঝড়। সরকার ও বিরোধী পক্ষের সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো দেশ। সামনে কি হতে যাচ্ছে এই প্রশ্ন এখন প্রতিটি নাগরিকের মুখে মুখে। এখন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনটি শেখ হাসিনার আমলে যে কোনো নির্বাচনের চাইতেও খারাপ হবে। কেননা শেখ হাসিনা কিন্তু কখনো বিএনপিকে বা জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখেনি। কি ভাবছে আওয়ামী লীগ? আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে, নেতৃত্বের বিভিন্ন জায়গা থেকে কি ধরনের সিগন্যাল দেয়া হচ্ছে? তারা কি এখন পর্যন্ত মনে করছে যে তাদেরকে ছাড়া নির্বাচন সম্ভব নয়? হতাশ বিএনপির হতাশা আরো এক দফা বাড়ালো অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ। অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ বিএনপিকে কাঁচা গায়ে নুনের ছিটা দিতে রুখে নিলেন জামাতের সেই প্রস্তাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। প্রিয় সুধী, প্রীতীয় শুভেচ্ছা নেবেন। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা সাম্প্রতিক যুগান্তরে একটি খবর দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য বলি, ওই যুগান্তরের খবরটিতে বলেছে যে বাংলাদেশে আসন্ন যে নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে বলে কথা রয়েছে, সেই নির্বাচনটি নানাবিধ কারণে 2 মাস পিছনে যেতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারিতে না হয়ে সেটি মার্চ এবং এপ্রিলে চলে যেতে পারে। তাহলে এখন বিষয়টা হচ্ছে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর প্রথমে বলেছিলেন যে 2024 সালের মাঝামাঝিতে নির্বাচনটি হবে, কিন্তু লন্ডনে এসে জনাব তারেক রহমানের সাথে একটি মিটিং করলেন। সেই মিটিংয়ের পর তিনি সিদ্ধান্ত দিলেন যে এটি 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ হতে পারে এবং হবে। এমনটাই ছিল, কারণ ফেব্রুয়ারির 14 তারিখ থেকে সম্ভবত ঈদ, রোজা, সেহেতু রোজার আগেই নির্বাচনটি হওয়ার কথা ছিল। কিন্তু এখন যেহেতু আপনারা শুনছেন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে নয়, আরো 2 মাস পিছাতে পারে। এর কারণ কি? এবং যদি এই পিছানো হয় তাহলে এটা কি ফেব্রুয়ারি থেকে আরো একটু বেশি পিছাবে নাকি আরো একটু কম পিছাবে, সে বিষয়টিও একটি ভাবনার বিষয়। মূল বিষয়টি হচ্ছে, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে রাষ্ট্রদূতরা রয়েছে, জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং জাতিসংঘের যেসব প্রতিষ্ঠান রয়েছে যারা নির্বাচন মনিটরিং করেন, তারা সহ সবাই এক বাক্যে একটি কথা ডক্টর ইউনূসকে নোট দিয়ে বলে দিয়েছেন, যেটি আমেরিকান দূতাবাসের মাধ্যমে ডক্টর ইউনূসের কাছে গিয়ে পৌঁছেছে। সেখানে একদম ক্লিয়ার একটি কথা, যে 14 দলীয় জোটে যারা ছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এবং অন্যান্য যেসব দল ছিল, তাদেরকে বাদ দিয়ে যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয়, বিশেষ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, তাহলে সেই নির্বাচনটিকে আন্তর্জাতিক মহল একটি গ্রহণযোগ্য নির্বাচন বলে মেনে নেবে না। আমেরিকার সেই নোটে এমনও কথা ছিল যে আওয়ামী লীগের সময়ে যে নির্বাচনে বিএনপি এবং জামাত ইসলামী সহ আরো অন্যান্য জোট বয়কট করেছে, সেই নির্বাচনটিকে আমরা কাজ চালানোর জন্য মেনে নিয়েছি, কিন্তু আমরা সঠিকভাবে এটাকে সঠিক গণতান্ত্রিক নির্বাচন বলিনি। তারপরেও এখন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনটি শেখ হাসিনার আমলে যে কোনো নির্বাচনের চাইতেও খারাপ হবে। কেননা শেখ হাসিনা কিন্তু কখনো বিএনপিকে বা জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখেনি। তারা বলেছে যে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে, যারা চায় তারা অংশগ্রহণ করবে, যারা চায় অংশগ্রহণ করবে না। ডেমোক্রেসিতে কারো অংশগ্রহণ করা এবং না করা দুইটাই হচ্ছে রাজনৈতিক দলের চয়েস। এখন রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু এখন যেটা হচ্ছে, সামরিক ফরমানের মতো ডক্টর ইউনূস ফরমান জারি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড ক্রিমিনালাইজ করেছে। সাথে সাথে এই অবৈধ নির্বাচন কমিশনকে দিয়ে একটি পরিপত্র জারি করিয়েছে যে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশন সেটি এবং আওয়ামী লীগের যে মার্কা সেটি এই মুহূর্তে স্থগিত রয়েছে। তাহলে আপনারা বোঝেন, এই অবস্থায় আমেরিকা বলেছে যে যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকতো, জাতীয় পার্টি যদি অংশগ্রহণের সুযোগ থাকতো, সেই দল যদি অংশগ্রহণ না করত, সেই ক্ষেত্রে
বলা যেত যে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন, আমরা কাজ চালানোর জন্য বাংলাদেশের সাথে থাকব। কিন্তু যেহেতু এই দলগুলোকে সিস্টেমেটিক্যালি অংশগ্রহণ না করার জন্য গভর্নমেন্টের কাছ থেকে পরিপত্র জারির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু এটাকে আমরা গণতান্ত্রিক কোনো শক্তি হিসাবে মনে করি না এবং আমরা এই সরকারকে স্বীকৃতি দেব না। এই কথাটি আসার আরো একটি কারণ রয়েছে। সেই কারণটি অতি সাম্প্রতিক আপনারা দেখেছেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি, সেটা নিয়ে আজকে বিস্তারিত আর বলতে চাই না। সেই ভিডিওটিতে আমি বিস্তারিত বলেছিলাম। ওই চুক্তিটি হওয়ার পর আমেরিকার কাছে এখন একটা অব্লিগেশন হয়ে গেছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং বাম দলীয় যেই সব জোট আওয়ামী লীগের সাথে ছিল এবং জাতীয় পার্টি, এই কটি দল যদি নির্বাচনে না থাকে, সেই ক্ষেত্রে বিএনপি এবং মৌলবাদী শক্তিরা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। সেই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, সেটি একটি মৌলবাদী সরকার হবে, জঙ্গিবাদ আস্তানা বাঁধবে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে। এর ফলে ভারত সহ অনেক দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করা হবে এখান থেকে, যেমনটা আফগানিস্তানে তালেবান দিয়ে করেছে, যেমনটা পাকিস্তান তেহরিকে তালেবান, তারপরে জৈশি মোহাম্মদ, লস্করে তৈয়বা, এইরকম জঙ্গি সংগঠনগুলা এই ভারতীয় সীমান্ত, কাশ্মীর এবং পাকিস্তানকে যেভাবে একটি একদম অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে, সেই রকম একটি অবস্থা তৈরি হবে বাংলাদেশে। এবং আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা শক্তি, জাপান এইরকম কোনো নির্বাচনও দেখতে চায় না, এইরকম কোনো অবৈধ গোষ্ঠী, এরকম কোনো জঙ্গি গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানও দেখতে চায় না। বিশেষ করে ভারতের সাথে চুক্তিটি হওয়ার পর আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের এইরকম কোনো নির্বাচনকে, যেহেতু ভারত এটাকে মনে করে ভারতের জন্য, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য, বাংলাদেশের জন্য এটা একটা হুমকি, সেই ক্ষেত্রে আমেরিকা এটাকে আর সমর্থন দেবে না। এই খবরটি পাওয়ার পর ডক্টর ইউনূস তার কিছু কিছু পারিষদের সাথে কথা বলেছেন, বলে এরকম একটি আভাস দিয়েছেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগকে কিভাবে ম্যানেজ করা হবে, জাতীয় পার্টিকে কিভাবে ম্যানেজ করা হবে, সুতরাং মাস আরো 2টি বাড়াতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশের বিদ্যমান কনস্টিটিউশন এবং নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সেই আইন অনুসারে 3 মাস আগে, অর্থাৎ 90 দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। তফসিল যদি 3 মাস আগে ঘোষণা করা না হয়, তাহলে কনস্টিটিউশনাল যে ল সেটাকে ভায়োলেট করা হবে। যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন করতে হয়, অন্তত 12ই নভেম্বর, আজ থেকে 12 দিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। যদি এই তফসিলটি ঘোষণা করতে না পারে, তাহলে নির্বাচন কমিশন নিজেই কনস্টিটিউশন ব্রিচের জন্য দায়ী হবে এবং তার বিচার হবে বাংলাদেশে। তাহলে আপনারা বোঝেন নির্বাচন কমিশন কি ফাটাবাসের মধ্যে পড়ছে। তাহলে নির্বাচন কমিশনের হাতে অপশন হলো, যদি 12ই নভেম্বরের পরে কোনো তফসিল ঘোষণা করতে হয়, তাহলে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে, আর সেইভাবে তারা তাদের কনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি সেটা পালন করার চেষ্টা করবে। এখন আপনারা জানেন, যখন 5 আগস্ট ঘটে 2024 সালে, তারপর পর বাংলাদেশের সেনাবাহিনী প্রধান একটি বক্তব্য দিয়েছিলেন, রেডিওতে টেলিভিশনে সেটি প্রচার হয়েছে। সেই বক্তৃতায় তিনি বলেছেন, আমরা ডক্টর ইউনূসের যে সরকার বা যে তত্ত্বাবধায়ক যে সরকার আসবে, অন্তর্বর্তীকালীন যে সরকার আসবে, সেই সরকারকে 18 মাস সময় দেব। কত মাস? 18 মাস। এই 18 মাস সময়ের মধ্যে জানুয়ারির 15 তারিখ পরে, তার মধ্যে যদি কোনো নির্বাচন না হয়, তাহলে সেনাবাহিনীর মধ্যে যে রিপার্কেশনটা হচ্ছে আপনারা জানেন, যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার শুরু করেছে। সেনাবাহিনীর ভেতরে নানান গ্রুপ, নানান দল, উপদল অলরেডি কঠিন অবস্থানের মধ্যে রয়েছে, যার কারণে ডক্টর ইউনূস যদি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারে, সেই ক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু পাওয়ার টেক ওভার সম্ভাবনা খুব বেশি। তাহলে দেখেন, সমস্যা কিন্তু একদিক থেকে নয়, সমস্যা 3 দিক থেকে। প্রথম সমস্যাটি হলো, ডক্টর ইউনূস ওয়াদা করেছে এই তারেক রহমানের সাথে যে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ 15 দিনের ভিতরে, তো 12 তারিখে যেহেতু রোজা, সেহেতু 12 তারিখ না 15 তারিখে রোজা, সেহেতু 12 থেকে 13 তারিখ 14 তারিখের মধ্যেই নির্বাচন সমাপ্ত করতে হবে। তাই এই নির্বাচনটি করার জন্য তিনি ওয়াদাবদ্ধ। এখন অলরেডি আপনারা জানেন, ডক্টর ইউনূসের সরকারকে এই তার যে পুত্র এনসিপি, তারা বলেছে এটা মুনাফেক। মানে ডক্টর ইউনূসের সরকার এবং ডক্টর ইউনূসকে বলেছে তারা কথা দিয়ে কথা রাখে নাই, তারা মুনাফেক। এক। দ্বিতীয়ত, বিএনপির নেতারা গতকাল বলেছেন যে জুলাই সনদে আমরা যেটিতে স্বাক্ষর করেছি, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল, কথা ছিল, সেগুলো সেই মানে ডকুমেন্টসের মধ্যে থাকবে, কিন্তু সেটা না দিয়েই তারা এটাতে ডিক্লারেশন জারি করেছে। সুতরাং ডক্টর ইউনূসকে তারাও বলেছে মুনাফেক এবং তারাও বলেছে মিথ্যাবাদী, প্রতারক। তাহলে দেখেন, আমরা আওয়ামী লীগ, আমরা না বললাম, তাদের যারা
সরকার যাদের মানে তাদেরকে যারা সরকার নিয়োগ করেছে, এনসিপি, জামাতে ইসলামী এবং বিএনপি, এই তিনটার মধ্যে দুইটি দল অলরেডি ডক্টর ইউনূসকে একটি মুনাফেক হিসেবে ঘোষণা দিয়েছে। তাহলে বোঝেন, এই মুনাফেক ঘোষণার পর ডক্টর ইউনূস কিন্তু খুব প্রেশারের মধ্যে আছে যে আমি তো অলরেডি মুনাফেক হয়ে গেছি, যদি ফেব্রুয়ারি নির্বাচন না করতে পারি তাহলে আরো কঠিন অবস্থা। অন্যদিকে আমেরিকা এবং ব্রিটেন বলে দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার জোট ছাড়া কোনো নির্বাচন হলে সেই সরকারকে তারা রিকগনিশন দেবে না, অর্থাৎ সরকারকে স্বীকৃতি দেবে না, যেমনটা তালেবান সরকারকে দেওয়া হয় নাই। এমত অবস্থায় ডক্টর ইউনূসের উভয় সংকট। এখন এই সংকটের সমাধানের জন্য ডক্টর ইউনূসকে শেখ হাসিনার মুখাপেক্ষী হতে হবে, আওয়ামী লীগের মুখাপেক্ষী হতে হবে, জাতীয় পার্টির মুখাপেক্ষী হতে হবে, ভারতের মুখাপেক্ষী হতে হবে, জনতার মুখাপেক্ষী হতে হবে। কারণ আজকের দিনে একটি নির্বাচন করতে গেলে সরকারের যে স্টেবিলিটি দরকার, সরকারের যে ফোর্স দরকার, সরকারের যে ক্যাপাবিলিটি দরকার, সেই ক্যাপাবিলিটি সরকারের নেই। কেননা আওয়ামী লীগ যদি অসহযোগিতা করে, জাতীয় পার্টি যদি অসহযোগিতা করে, আওয়ামী লীগের জোট সঙ্গীরা যদি অসহযোগিতা করে, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে সেই নির্বাচনটি কখনো সুষ্ঠুভাবে বাংলাদেশে করা সম্ভব নয়। আর যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয়, মানুষের মধ্যে যদি ক্রেডিবিলিটি যদি তৈরি করতে না পারে, কোনো সরকার এসে বাংলাদেশে 6 মাসও থাকতে পারবে না। সাম্প্রতিক আপনারা দেখেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 9,000 তরুণ ছাত্র যুবককে অস্ত্রের ট্রেনিং দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আহ্বান করেছে অ্যাপ্লিকেশন করার জন্য। গতকাল বিবিসিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন, বিবিসি বাংলা নিউজের পোর্টালে গেলে এখনো পাবেন। সেখানে তারা যে নিউজটি করেছে সেখানে বলেছে বাংলাদেশ কার সাথে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত, আমাদের যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। আমাদের সাথে যুদ্ধ করার মতো দুইটি দেশ রয়েছে, একটি মিয়ানমার আর একটি ইন্ডিয়া, ভারত। তাহলে আপনি দেখেন এই যে মহাভারত, এই মহাভারতের বাংলাদেশের সাথে কেন যুদ্ধ করতে হবে? বাংলাদেশ এমন কি দেবে না ভারতকে? ভারত চাইলে, আমি জানি না বাংলাদেশের এমন কি রত্ন আছে, কিন্তু বাংলাদেশের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ভারত যদি চায় 5 ঘন্টারও কম সময়ে সেটা কিন্তু ভারত দখল করতে পারে। অথচ ভারত কিন্তু কোনো কালেই সেটি চায়নি, এখনো চায় না। কেননা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে কত সুযোগে বাংলাদেশে এসছে, ভারত কিন্তু সেটা চায়নি। তার মানেটা দাঁড়াচ্ছে সজীব ভুঁইয়া বুঝতে পেরেছেন বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচনটি ক্রেডিবল হবে না, সেই নির্বাচনের সরকার 6 মাসও টিকতে পারবে না, যার কারণে এবং আন্তর্জাতিক কোনো স্বীকৃতিও আসবে না, যার কারণে তিনি জঙ্গি প্রশিক্ষণ রাষ্ট্রের টাকায় দেওয়ার জন্য এই 9,000 ছাত্রকে প্রাথমিক পর্যায়ে বাছাই করেছেন। আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যদি চান, যারা যারা এই প্রশিক্ষণ নেবে তাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ এই প্রশিক্ষিত জঙ্গিদেরকে আফগানিস্তানের মতো কোন রাষ্ট্রে যুদ্ধ হলে সেখানে পাঠানো হবে। সরি, আপনারা জানেন পাকিস্তানে একটি যুদ্ধ চলছে, তেহরিকে তালেবান। এই তালেবানরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে আরেকটি তালেবান স্টেট তৈরি করার জন্য। আসুন আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করি এই মৌলবাদী, এই জামাত শিবিরের এজেন্ট এবং এই জঙ্গিদের কথায় আমাদের ছেলেমেয়েদেরকে আমরা যুদ্ধে যাওয়ার ট্রেনিং দিতে দেব না। এবং বিবিসির খবরটি দেখলে দেখবেন তির্যকভাবে বলেছেন যে বাংলাদেশ আসলে স্ট্র্যাটেজিক্যালি কার সাথে যুদ্ধ করতে চাচ্ছে। সেই জন্য বলছি যে নানান হিসাব কিতাবে দেখা যাচ্ছে বাংলাদেশে আসলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে কখন হবে সেটি আমরা দেখব। এক, দ্বিতীয়ত আরেকটি ইস্যু যে একটি গণভোট চাচ্ছে, এই গণভোট বিষয়ে আপনারা যদি দেখেন আজকে যদি গণভোট দেন তাহলে তো আওয়ামী লীগকে আর মার্কা দেওয়া লাগছে না। আওয়ামী লীগ এবং বিএনপির লোকেরা যদি গণভোটে না বলে তাহলে এই জামাত এবং এনসিপির কি হবে, ডক্টর ইউনূসের কি হবে, সেই কথাটি মাথায় রেখে আমরাও কিন্তু গণভোটের দিকে পদার্পণ করব। কারণ এই গণভোট মানেই হচ্ছে একটি না ভোট, আর এই না ভোটটি বিএনপি এবং আওয়ামী লীগের 70% লোক যদি দেয় তো জামাত আর এনসিপি বানের জলে ভেসে যাবে। আসুন বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ইনক্লুড করেই যেই কোনো নির্বাচন চিন্তা করতে হবে এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন সবাই প্রস্তুত হন, ডাক আসবে, আপনারাও নির্বাচন করবেন, আপনারাও নৌকা মার্কা দেখবেন এবং এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। কেননা এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তৈরি হয়েছে এবং উন্নত হয়েছে। কথা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন।
হতাশ বিএনপির হতাশা আরো এক দফা বাড়ালো অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ। একদিন আগেই তারেক রহমান হতাশা লুকাতে না পেরে বলেছিলেন এমন তো হওয়ার কথা ছিল না। সেদিনই আবার জামাত নেতা আব্দুল্লাহ তাহের বিএনপিকে আলোচনায় বসতে প্রস্তাব দিয়েছেন। অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ বিএনপিকে কাঁচাক গায়ে নুনের ছিটা দিতে রুখে নিলেন জামাতের সেই প্রস্তাব। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে জানা গেল রাজনীতির খেলার মাঝে অধ্যাপক আলী রিয়াজ যে গিট্টুটি লাগিয়ে দিয়েছেন সেটি ছোটাতে হবে রাজনৈতিক দলগুলোকে। এতদিন ঐক্যের নামে তামাশা খেলায় ম্যাচ রেফারি ছিলেন অধ্যাপক ইউনূস, আর খেলা চালাতো আরেক রেফারি আলী রিয়াজ। ঐক্যবদ্ধ কমিশনের নামে ছিল বড় এক খেলার মাঠ। এবার বিএনপিকে সরকার জানিয়ে দিয়েছে নতুন খেলায় না থাকবে মাঠ, না থাকবে রেফারি, যেমন খুশি তেমন সাহায্যের মতো খেলায় নিজেদেরকে ঐক্যে পৌঁছাতে হবে। চোখে সর্ষে ফুল দেখতে পাওয়া বিএনপি আপাতত দিশেহারা। দিশা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে পাড়ি দিয়েছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ। ঘরের হতাশা যাতে মাঠে ছড়িয়ে না পড়ে সেজন্য দিয়েছে দাবার দুর্বল চাল। আকস্মিকভাবে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, যেখানে নির্বাচন নিয়ে কাটছে না অনিশ্চয়তা, তৃণমূলে বাড়ছে দলীয় সংঘাত, সম্ভাব্য জোটশরীদের আসন ছাড়িয়ে বিভিন্ন জায়গায় চলছে রক্তারক্তি। সেখানে দলীয় প্রার্থী ঘোষণায় এই কৌশল বিএনপিকে রাজনীতির মাঠে বাড়তি কোনো সুবিধা দেবে নাকি তফসিল ঘোষণার অনেক আগেই প্রার্থী ঘোষণার সুযোগ পাবে প্রতিপক্ষ। সূত্রগুলো বলছে বিএনপির নাকের জল চোখের জল এক করার মিশনে নেমেছে সরকার একটি পক্ষ ও জামাত ইসলামী। সেই কৌশলের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। 6 মাসে বহু নাটকের পর জুলাই সনদ নিয়ে জামাত এবং এনসিপির রেসিপি মেনে বাস্তবায়নের সুপারিশ দেয় ঐকমত্য কমিশন। 28 অক্টোবর এই সুপারিশ জমা পড়ার পরে বেজে ওঠে নতুন রাজনৈতিক দামামা। দেখা যায় বিএনপি সহ সব দলের আপত্তির অংশ পুরোপুরি উধাও করে দিয়ে নিজের হাসজোড়ো সংবিধান গণভোটে পাঠানোর সুপারিশ করেছেন আলী রিয়াজ। সেই সঙ্গে কিংস পার্টিকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের মাধ্যমে কথিত সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব করা হয়। জামাতকে তুষ্ট রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের অপশনও রাখা হয়েছে। ঐক্যমত্য কমিশনের এই সুপারিশে মাথায় আকাশ ভেঙে বিএনপি এখন দিশেহারা। যে দলের মহাসচিব সদস্যের পর কুর্নিশ ঠুকেছিলেন অধ্যাপক ইউনূসকে, তিনিই তোলেন প্রতারণা করার অভিযোগ। এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্ঠেও শোনা গেছে স্পষ্ট হতাশা। কোনো ধরনের রাগঢাক না রেখেই তারেক রহমান বলেন যথাসময়ে কি নির্বাচন হবে এমন তো হবার কথা ছিল না। বিএনপি নির্ভরযোগ্য কয়েকটি সূত্র থেকে জানা গেছে ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বিষয়ে এখন দলটির নীতি নির্ধারকরা মোটামুটি নিশ্চিত। এই অবস্থায় করণীয় কি হতে পারে তা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে উড়ে গেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি যখন দিশেহারা তখন আবারও অবস্থানে আছে জামাত। দলের নেতারা সংকটের সব দায় চাপাচ্ছেন বিএনপির উপর। শুধু জামাতই নয়, শিবিরের নেতৃত্বাধীন ডাকসু নেতারাও কথা বলতে শুরু করেছেন। পরিস্থিতির ঘনঘটায় নাকাল বিএনপির সামনে নতুন বজ্রপাত হিসেবে এসেছে অন্তর্বর্তী সরকারের ঘোষণা। মিত্র রাজনৈতিক দলগুলোকে এবার নামানো হচ্ছে গ্লাডিয়েটের ভূমিকায়। 15 মাস ধরে মল্লযুদ্ধের সব আয়োজন শেষ করে ঘোষণা করা হয়েছে 7 দিনের সময়সীমা। বলা হচ্ছে সংকট সমাধানের কোনো দায় নেবে না, 1 সপ্তাহের মধ্যে দলগুলোকে নিজেদের উদ্যোগে সমঝোতায় আসতে হবে। এর মধ্যে তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবাইকে ঘটা করে জানিয়ে 3 নভেম্বর জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ। বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ে ব্যাপক গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন নির্বাচনের নির্দিষ্ট তারিখ এবং জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে যাচ্ছে। তবে সব গুঞ্জন যমুনার জলে ভাসিয়ে গ্লাডিয়েটরের মল্লযুদ্ধের সূচি ঘোষণা করেন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, উপদেষ্টা পরিষদের একটি সূত্র বলছে সরকার এখনো চূড়ান্ত হুইসেল বাজাতে চায় না, তারা আরো বেশ কিছুদিন খেলাতে চায় বিএনপিকে। এর আগে বলটা কখনো বিএনপির কোর্টে, কখনো জামাত ইসলামের কিংবা কখনো এনসিপির কোর্টে ঠেলে দিত। সেই খেলার মাঠ ছিল জাতীয় ঐক্যমত্য কমিশন নামে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অদ্ভুত এক কমিশন, যার কাজ ছিল যত ধরনের অনৈক্য তৈরি করা যায় সে চেষ্টা করা। এবার আর সরকার খেলার মাঠ রাখেনি, কারণ খেলার মাঠের অবস্থা একেবারে সঙ্গীন করে দিয়ে মার্কিন অধ্যাপক আলী রিয়াজ সরে গেছেন। জনশ্রুতি আছে তিনি ফিরে গেছেন নিজের নিরাপদ স্থল যুক্তরাষ্ট্রে। প্রশ্ন হলো মাঠ ছাড়া খেলার অর্থটা তাহলে কি? ডক্টর আসিফ নজরুল বলছেন দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে আহ্বান জানানো হয়েছে। প্রশ্ন ছিল সে আলোচনায় কি সরকারের কোনো ভূমিকা থাকবে? আসিফ নজরুলের উত্তর ছিল না, এবার আর সরকার কোনো ভূমিকা রাখবে না, বরং দর্শক হয়ে মজা দেখবে রাজনৈতিক দলগুলো কি করছে। তবে রাজনৈতিক দলগুলো যদি কোনো একক প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছাতে না পারে তাহলে গণভোটের বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ পিলো পাসের খেলা এবার রাজনৈতিক দলের দিকে বালিশ ঠেলে দিল অধ্যাপক ইউনূসের সরকার। সেই বালিশটি আদৌ অক্ষত অবস্থায় সরকারের কাছে আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম, কারণ এরই মধ্যে নাম সর্বস্ব দলগুলো খেলার মাঠের বাইরে বিতাড়িত হয়েছে। আর মাঠে যারা আছে তাদের সরকারের দিকে ফিরে তাকানোর ফুরসত নেই। নিজেরাই একে অন্যকে ধরাশয়ী করতে মরিয়া। এর মধ্যে আবার বিএনপির বিরুদ্ধে একজোট জামাত এবং অধ্যাপক ইউনূসের কৃপাধন্য কিংস পার্টি এনসিপি। দর্শক, গত 6 মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে অধ্যাপক আলী রিয়াজের বাহিনী এই ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিলেন। নিজেদের পছন্দসই দল নিয়ে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ খরচ করে অনেকের গিট্টুটা ভালোভাবে বাড়িয়ে দিয়ে ঐক্যমত্য কমিশন বিচার মানে তালগাছ আমার টাইপের একটি সুপারিশ জমা দেয়। সেই সুপারিশের প্রস্তাবগুলো নিয়ে যত বিপত্তি। এখন সরকার বলছে সরকারের বেঁধে দেওয়া গিট্টুর প্যাচগুলো খুলতে হবে রাজনৈতিক দলগুলোকে। তার জন্য নিজেদের উদ্যোগে নিজেদের আলোচনা করে সমাধানে পৌঁছতে হবে। হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই যে আলোচনার মাধ্যমে সমাধানের কথা, সেই ধারণা উপদেষ্টা পরিষদ পেল কোথায়?
2রা নভেম্বর জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রাজধানীর এক অনুষ্ঠানে দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। তার কয়েক ঘন্টা পর অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ জামাত ইসলামী সুরে কথা বললেন। সেটি অবশ্য আসিফ নজরুল সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন। বলেছেন, একটি রাজনৈতিক দল একদিন আগেই এমন প্রস্তাব দিয়েছে। প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দলের অনানুষ্ঠানিক প্রস্তাব মেনে সরকার যদি শর্ত চাপিয়ে দেয়, তাহলে এতদিন জাতীয় ঐক্যের নামে তামাশা কেন করলো? আবার সরকারকে এমন প্রস্তাব দেওয়ার জন্য ধন্যবাদ দিতেও দেরি করেনি জামাত নেতা আব্দুল্লাহ তাহের। 3রা নভেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে 8 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জনাব তাহের বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রেফারির ভূমিকা থাকতে হবে। তার মানে নিজেদের পছন্দসই রেফারি আগে থেকে ঠিক করে নিয়েছে জামাত ইসলামী। একদিন আগে জামাতের দেয়া প্রস্তাবের সমর্থনে কাজ করার বিষয়টিও তিনি তুলে ধরেছেন। তবে জামাত ইসলামী চায় অধ্যাপক ইউনূসই এই ঐক্য তামাশা খেলার শেষ বাঁশিটা বাজাক। সূত্রগুলো বলছে, রাজনৈতিক খেলার মাঠে বিএনপির অবস্থা এখন দুগ্ধপুষ্য শিশুর মতো হয়ে গেছে। এনসিপির পক্ষ থেকে এরই মধ্যে বেশ কয়েকবার জানিয়ে দেওয়া হয়েছে তারা অধ্যাপক ইউনূসের কথিত সাংবিধানিক আদেশ চায়। সেই সঙ্গে জুলাই সনদের নামে আলী রিয়াজের হারজরুর সংবিধানই তাদের একমাত্র আস্থা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ 2রা নভেম্বর বরিশালে এক অনুষ্ঠানে বলেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে গণভোটের আদেশ জারি করতেই হবে। অবশ্যই সেটি ডক্টর ইউনূসকে করতে হবে। অন্যদিকে ফেব্রুয়ারির আগে গণভোটের বিষয়ে এক চুলো ছাড় দিতে রাজি নয় জামাত। বিএনপিকে সব ধরনের চাপে রাখতে চায় দলটি। গণভোট কখন হবে, কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে, পিআর পদ্ধতি নিয়ে বিএনপি যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সবগুলোতে তাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চায় জামাত ইসলামী। দলটির সিনিয়র নেতারা মনে করেন, এটি করা গেলে ভোটের আগে বিএনপিকে নৈতিকভাবে পরাজিত করা যাবে। এতদিন যে ভোট হতে দেরি হলো, দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল তার জন্য সরাসরি বিএনপিকে দায়ী করা যাবে। মানে জামাত ইসলামী নির্বাচনের আগে প্রমাণ করতে চায় বিএনপি সংস্কার চায়নি, তারা শুধু ক্ষমতায় যেতে চেয়েছে। জামাতের একাধিক সূত্র বলছে, বিএনপি যে কোনো মূল্যে সব ধরনের ছাড় দিয়ে নির্বাচন চায়, কিন্তু ভোটের আগে জামাত ইসলামী এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে সব ধরনের অচল অবস্থার জন্য বিএনপিকে দায়ী করা যায়। সে লক্ষ্যে জামাত পাশে পাচ্ছে সমমনা ইসলামী দলগুলোকে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামাত ইসলামী সহ 8টি ইসলামী দল 6 নভেম্বর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিবে। দর্শক, এই 5 দফার দাবি পূরণ করে নির্বাচন হতে হলে 2026 কেন 2028 সালের ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে কিনা তা নিয়ে আকাশ সমান সন্দেহ আছে। বিএনপি ও এনসিপি সূত্রে জানা গেছে, পর্দার আড়ালে বিএনপির সাথে সরকারের কিংস পার্টি এনসিপির আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কয়েকদিন আগে এনসিপি নেতাদের জুলাই সনদ নিয়ে গলার সুর ছিল বেশ চড়া। বিএনপিকে নিয়ে ছেলে খেলা মন্তব্যে দলটির নেতাদের কে কাকে ছাড়িয়ে যাবে তা নিয়ে ছিল প্রতিযোগিতা। তবে পর্দার আড়ালের সমঝোতার কারণে সে সুর পাল্টে যেতে শুরু করেছে। এখন তারা দোষ দিচ্ছে সরকারের ভিতরে একটি পক্ষকে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন, ওই পক্ষটি ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে। এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে। জনাব আক্তারের দাবি, যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ লুডু খেলছে। তিনি বলেন, আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টিনের ঘরে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরো ঘনীভূত হচ্ছে বলে মনে করেন এনসিপি। দর্শক, বিএনপিকে এখন ঘিরে ধরেছে চতুর্মুখী সংকট। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। তবে এরই মধ্যে দাবার ছকের দুর্বল চাল দিয়ে বাজিমাত করার স্বপ্ন দেখছে দলের কেউ কেউ। জরুরি সলা পরামর্শ করতে সালাউদ্দিন আহমেদ যখন লন্ডনে, ঠিক তখন ঢাকা থেকে 237 আসনে দলের প্রার্থী ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে 300 আসনের মধ্যে 63টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। ধারণা করা যায় এসব আসনের সম্ভাব্য জোট সঙ্গীদের ছাড় দেওয়া হতে পারে। তবে ছাড় দেওয়া আসনের কোনোটিতে সম্ভাব্য জোট সঙ্গী দলের প্রার্থীরা সুবিধা পাবেন এমন সম্ভাবনা নেই। যেমন ব্রাহ্মণবাড়িয়ার 6 আসনটি ফাঁকা রাখা হয়েছে। এখানে মনোনয়ন পেতে আগ্রহী গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি। তবে ইতিমধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আবার পটুয়াখালী 3 আসনটি চান গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। সেখানে রয়েছে বিএনপির শক্তিশালী একাধিক মনোনয়ন প্রত্যাশী। কয়েক মাস আগে নিজ এলাকায় বিএনপি নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ হতে হয় নূরকে। এরই মধ্যে মাদারীপুর, চট্টগ্রাম সহ বেশ কয়েক জায়গায় বিএনপির বিক্ষুব্ধ নেতা ও সমর্থকেরা সহিংসতায় নেমে পড়েছে। যে আশঙ্কা করা হচ্ছিল সে বিপদে পড়তে শুরু করেছে দলটি। শুধু জোট সঙ্গীদের জন্য আসন ছাড় নয়, বিভিন্ন এলাকায় আগাম প্রার্থী ঘোষণার ফলেও বিপদে পড়তে পারে বিএনপি। বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র অথবা বিএনপির প্রতিপক্ষ দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ার জন্য যথেষ্ট সময় পাবেন। এর ফলে ভোটের মাঠ বিএনপির জন্য আরো কঠিন হয়ে পড়ে বলে আশঙ্কা করছেন দলেরই প্রভাবশালী একটি অংশ। এই অংশটি মনে করছে একের পর এক ভুল রাজনৈতিক সিদ্ধান্তে প্রতিপক্ষের সহজ শিকার পরিণত হচ্ছে বিএনপি। দর্শক, বিএনপি নির্বাচনের স্বপ্ন ধূসর করে দেওয়ার মূল কারিগররা একের পর এক দৃশ্যপট থেকে উধাও হয়ে যাচ্ছে। অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে ফেসবুকে। অন্যদিকে ঐক্যমত্য কমিশনের আরেক প্রভাবশালী সদস্য বদিউল আলম মজুমদার গাইছেন নিজেদের সাফাই। বলেছেন, ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি, একদিন সত্য বের হয়ে আসবে।
প্রশ্ন হলো, কি সেই সত্য যা এখন প্রকাশ করছেন না বদিউল আলম মজুমদার? কোন হিসাব নিকাশ পূরণ হওয়ার পর জাতি জানতে পারবে সেই গোপন সত্য? এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, শুরু হয়ে গেছে নির্বাচনের তোড়জোড়। বিএনপি তাদের মনোনয়ন কাকে দেবে এরকম বেশিরভাগ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এনসিপি থেকেও ঘোষণা আসছে, বেশ কয়েকজনের নাম তারা ঘোষণা করেছে, যদিও তারা বলছে যে 300 আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত, কিন্তু 7-8 জনের ব্যাপারে আমরা দেখছি যে গণমাধ্যমে তাদের নাম আসছে। জামাত অনেক আগেই তাদের 300 আসনের প্রার্থী চূড়ান্ত করেছে। এরকম কর্মযজ্ঞ যখন দেখছি তখন পর্যন্ত নির্বাচন নিয়ে একটা শঙ্কা তো রয়েছে, কিন্তু বিএনপি, জামাত, এনসিপির যখন মনোনয়ন নিয়ে তোড়জোড় চলছে তখন কি খবর আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির কিংবা 14 দলে যারা রয়েছেন তাদের কি খবর? তারা কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, নাকি তারা ধরেই নিয়েছেন যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না? কি ভাবছে আওয়ামী লীগ? আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে, নেতৃত্বের বিভিন্ন জায়গা থেকে কি ধরনের সিগন্যাল দেয়া হচ্ছে? তারা কি এখন পর্যন্ত মনে করছে যে তাদেরকে ছাড়া নির্বাচন সম্ভব নয়, সুতরাং তাদের এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে? একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো যে আওয়ামী লীগ কি ভাবছে, জাতীয় পার্টির কি অবস্থা, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে কিনা আদৌ, নাকি এই ভাবনাটা তাদের মাথার মধ্যে কোনো কাজই করছে না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। নির্বাচনের তোড়জোড় যখন শুরু হয়ে গেছে, যদিও নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, তারপরেও বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা, এনসিপির নাম ঘোষণা করতে শুরু করা, জামাত তো অনেক আগেই তাদের 300 আসনের প্রার্থী যদি দিতে হয় তাহলে কাদেরকে দেবে সেই মনোনয়ন অনেক আগেই দিয়ে রেখেছে। অনেক আগে তারাই সব থেকে আগে মনোনয়ন দিয়েছে। বিভিন্ন দল থেকে বিভিন্ন রকমের ঘোষণা আমরা দেখছি, এমনকি এবি পার্টি, যে পার্টিকে আমরা জানি যে মানে চেয়ারম্যান আর মহাসচিব কেন্দ্রিক, অর্থাৎ প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রিক দল, তারাও বলছে 300 আসনে মনোনয়ন দেবে। গণ অধিকার পরিষদ থেকেও বলা হচ্ছে 300 আসনে তারা মানে নির্বাচন করার জন্য প্রস্তুত, যদিও শেষ পর্যন্ত তারা মানে কেউ বিএনপির সঙ্গে কেউ জামাতের সঙ্গে জোট করে 2-4টা আসনে প্রার্থিতা পাওয়ার লড়াইই রয়েছে। সেরকম লক্ষণ আমরা বিএনপির মনোনয়নে দেখেছি যে মানে নুরুল হক নূর সহ অনেকের জন্যই তারা বিভিন্ন আসন ফাঁকা রেখেছে। এরকম মুহূর্তে আওয়ামী লীগ কী ভাবছে এবং জাতীয় পার্টির কী অবস্থা? জাতীয় পার্টির এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রস্তুতি চোখে পড়ছে না, কারণ তাদের সর্বশেষ যে ভাঙন, আনিসুল ইসলাম মাহমুদরা যে জাতীয় পার্টি থেকে বেরিয়ে গিয়ে আলাদা সম্মেলন করলেন তারা, এবং তারা এখন দাবি করছে তারাই মূল জাতীয় পার্টি। এরকম দাবি কিন্তু জাতীয় পার্টির এরশাদের আমল থেকেই আমরা বিভিন্ন জন বেরিয়ে যে মূল জাতীয় পার্টির দাবি করার ইতিহাসটা দেখেছি। এমনকি রওশন এরশাদের নেতৃত্বে আলাদা জাতীয় পার্টি হয়েছে, তারা পর্যন্ত এখন পর্যন্ত তারাই মূল জাতীয় পার্টি, এই স্বীকৃতি নির্বাচন কমিশন থেকে পায়নি। আনিসুল ইসলাম মাহমুদরাও স্বীকৃতি চাইছে। সেই প্রেক্ষাপটে স্বীকৃতিটা শেষ পর্যন্ত আনিসুল ইসলাম মাহমুদদের যদি নির্বাচন কমিশন দিয়েও দেয় তবুও অবাক হওয়ার কিছু থাকবে না, এবং সেই জাতীয় পার্টিকে সরকার যদি নির্বাচনে আনে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ জি এম কাদেরের নেতৃত্বে যে জাতীয় পার্টি, মূলত লাঙ্গলের যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় সেই কারণে সরকারের ঘনিষ্ঠ দল হিসেবে পরিচিত এনসিপি এবং জামাতের যথেষ্ট আপত্তি রয়েছে। যদিও বিএনপির অবস্থান যে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না, কিন্তু বিএনপির দোদুল্যমান অবস্থানটাও আমরা দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান তারা নিয়েছে। এবার আসি আওয়ামী লীগের দিকে। আওয়ামী লীগ কী ভাবছে? আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে। সর্বশেষ যেটা আমরা দেখলাম 29শে অক্টোবর শেখ হাসিনার যে সাক্ষাৎকার প্রকাশিত হলো রয়টার্স, এএপি এবং ইন্ডিপেন্ডেন্টে, সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না, এবং সেই নির্বাচন হলে তারা নির্বাচন বয়কট করবে, অর্থাৎ তাদের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবেন না, সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি অনেক কম হবে, এটা তো ধরে নেওয়াই যায়। সেটা সাক্ষাৎকারের প্রকাশ্য কথা, কিন্তু ভেতরের কথা কি? ভেতরের কথা মানে কি আলাদা নাকি একই কথা? ভেতরে ভেতরে আওয়ামী লীগ এক ধরনের প্রস্তুতি রাখছেন। এই তথ্য বেশ কিছুদিন আগে দিয়েছিলেন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে মোটামুটি পরিচিত, আনুষ্ঠানিক না হলে অনানুষ্ঠানিক মুখপাত্র হিসেবে কাজ করছেন যিনি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মোহাম্মদ এ আরাফাত বলেছেন যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে অনেক অল্টারনেটিভ তৈরি করেও 300 আসনে নির্বাচন করার মতো সক্ষমতা রাখে, এবং আমরা দলীয়ভাবে 300 আসনেই মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। অর্থাৎ 300 আসনে কারা প্রার্থী হবেন এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়, সেই প্রস্তুতি আওয়ামী লীগের রয়েছে বলে মোহাম্মদ এ আরাফাত বলেছিলেন। কিন্তু বাস্তবতা কি? মাঠের বাস্তবতা কি? মাঠের বাস্তবতা হচ্ছে যে 300 আসনে যারা প্রার্থী হতে পারেন এরকম সম্ভাব্য কোনো নেতা এলাকায় নেই। হয় এলাকা থেকে অন্য এলাকায় আছেন, অথবা ঢাকায় আছেন, বিভিন্ন জায়গায়, কিংবা বিদেশে পালিয়ে আছেন। এরকম অবস্থানে আওয়ামী লীগের আদৌ নির্বাচন করার জন্য 300 আসনে 300 জন ক্যান্ডিডেট খুঁজে পাওয়াটা মুশকিল হবে। ক্যান্ডিডেট খুঁজে তারা হয়তো পাবে, কিন্তু যারা এমপি হওয়ার যোগ্য, মানে প্রতিটা আসনেই তো অন্তত 3-4 জন যোগ্য মানুষ থাকেন, সেরকম 3-4 জন পর্যন্ত কিংবা 10 জন পর্যন্ত নেতৃত্ব আমার মনে হয় যে আওয়ামী লীগের
কোনো আসনে কোনো এলাকাতেই অবস্থান করছেন না, কারণ তাদের বিরুদ্ধে নানা রকমের মামলাবাজির ঘটনা আমরা গত 15 মাসে দেখেছি। সেটা সত্য হোক মিথ্যা হোক, তাদের নামে বহু মামলা দেওয়া হয়েছে। এমন কোনো আওয়ামী লীগের নেতা নেই যার নামে একাধিক মামলা দেওয়া হয়নি। সেটা আওয়ামী লীগের পৌরসভা চেয়ারম্যান হন, কিংবা উপজেলা চেয়ারম্যান হন, কিংবা ইউনিয়ন চেয়ারম্যান হন, কিংবা ইউনিয়ন মেম্বার হন, পৌরসভার কাউন্সিলর হন, কিংবা এমনি নেতা হন। মোটামুটি মোটা দাগে যারা মানে গোনার মধ্যে পড়েন যে সকল নেতৃত্ব, তারা কেউই এলাকায় অবস্থান করছেন না। যখন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে, এরকম ঘোষণা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে, তখন সেই সময়টা আসতে আর জাস্ট 1 মাস সময়। সেই 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো বড় পরিবর্তন আসার কোনো মানে সম্ভাবনা নেই যে এই 1 মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় গিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তাদের নেতাদের বিরুদ্ধে যে সকল ভুয়া মামলা দেওয়া হয়েছে, যেগুলো ভুয়া মামলা, কিছু রিয়েল মামলা তো আছেই, যেগুলো ভুয়া মামলা দেওয়া হয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হবে যে কোনো ভুয়া মামলায় কাউকে যেন গ্রেফতার করা না হয়। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।